আসসালামু আলাইকুম। অবশেষে বিএনপির মন্ত্রিসভা গঠিত হলো। তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এবং মন্ত্রী পরিষদে যারা স্থান পেয়েছেন আপাতত সেসব নিয়ে বিশ্লেষণের কিছু নেই। বিএনপি বা তারেক রহমান যেটি ভালো মনে করেছেন তাই হয়েছে। কিন্তু সারা বাংলাদেশের মানুষের কাছে এখন যেটি বিস্ময়ের বিষয় সেটি হচ্ছে ডক্টর ইউনূস সরকারের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে মন্ত্রিসভায় রাখা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ জায়গায়। সেটা হচ্ছে তিনি পররাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পেয়েছেন। এই মন্ত্রিসভায় যারা স্থান পেতে পারেন, গত 2-3 দিন ধরে যা গুঞ্জন শোনা যাচ্ছিল যে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, আলতাফ হোসেন চৌধুরী তারা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পেতে পারেন। সেটা নিয়েও তেমন কিছু নেই বলার, একমাত্র বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ছাড়া। সব কিছু ছাপিয়ে এখন মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন ডক্টর খলিলুর রহমান। আচ্ছা, বিএনপির মধ্যে কি পররাষ্ট্রমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আর কেউ নেই? নিশ্চয়ই এটি বিশ্বাসযোগ্য নয়। অবশ্যই একাধিক ব্যক্তি আছেন এই পদ পাওয়ার মতন বা এই মন্ত্রণালয় পাওয়ার মতন, কিন্তু ডক্টর খলিলকেই কেন মন্ত্রিসভায় নিতে হলো এবং সেই মন্ত্রিসভার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব তাকে দিতে হলো? ডক্টর খলিল ডিপ স্টেটের প্রতিনিধি হয়ে কাজ করছিলেন ডক্টর ইউনূস সরকারের, এটি সবার কাছেই মোটামুটি পরিষ্কার। তিনি প্রথমে 2024 সালের নভেম্বরে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সমস্যা এবং অগ্রাধিকার বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগপ্রাপ্ত হলেন। পরবর্তীতে 2025 সালের এপ্রিলে তাকে নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব দেওয়া হলো। সেটি নিয়ে তখন থেকে তুমুল বিতর্ক শুরু হয়েছিল, সেনাবাহিনীর সঙ্গে এক ধরনের দূরত্ব সৃষ্টি হলো ডক্টর ইউনূস সরকারের। এবং যে কথাগুলি এর আগে আমি বলেছি খানিক আগে লাইভে, আবারও মনে করিয়ে দিতে হচ্ছে, এই খলিলুর রহমানের পদত্যাগের দাবি তো বিএনপি করেছিল। তুমুল দাবি জানিয়েছিল, প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে সালাউদ্দিন আহমেদ সহ বিএনপির উচ্চ পর্যায়ের 3 প্রতিনিধি গিয়ে এই দাবিটি জানিয়েছিলেন এবং সাথে সাবেক ছাত্র সমন্বয়ক যে 2জন বা 3জন ছিলেন উপদেষ্টা হিসেবে তাদের পদত্যাগ দাবি করেছিলেন। এখন ডক্টর খলিলের পদত্যাগের দাবিটি কেন করেছিলেন? ডক্টর খলিল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী কাজ করছিলেন এমন অভিযোগ উঠেছিল। তিনি মিয়ানমারে কথিত করিডোর দেওয়ার বিষয়ে দৌড়ঝাঁপ করছিলেন। সেনাবাহিনী থেকে তুমুল আপত্তি উঠল, বিএনপি তুমুল আপত্তি জানালো এবং আমাদের বন্দরগুলো বিদেশিদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত এই খলিলুর রহমানের মাধ্যমেই সম্পন্ন হতে যাচ্ছিল। তো বিএনপি সহ বিভিন্ন দায়িত্বশীল রাজনৈতিক দল বা সেনাবাহিনী বা দায়িত্বশীল ব্যক্তিদের তুমুল আপত্তির মুখে কোনো কোনো জায়গা থেকে ডক্টর ইউনূস সরকার পিছু হটল। কিন্তু তারপরেও এত বিতর্কের মধ্য দিয়েও ডক্টর খলিলুর রহমান বিএনপি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে এলেন। এবং এই খলিলুর রহমান সম্পর্কে তো আরও অভিযোগ রয়েছে যে তিনি দ্বৈত নাগরিকত্ব হোল্ড করছেন, তিনি আমেরিকান পাসপোর্ট হোল্ডারী। তাহলে কেন ডক্টর খলিলকে তারেক রহমান তার মন্ত্রিসভায় স্থান দিতে বাধ্য হলেন? আমরা বাধ্য এজন্যই বলছি যে ডিপ স্টেটের খেলা এখনও চলছে। কার প্রেসারে বা কার প্রেসক্রিপশনে তারেক রহমান এই কাজটি করতে বাধ্য হলেন? এবং ইউনূস সরকারের সময় শেষ হওয়ার সাথে সাথে বা আগে থেকেই যেই দাবিগুলো মানুষের পক্ষ থেকে, গণমানুষের পক্ষ থেকে উঠছিল, সেটি হচ্ছে ডক্টর ইউনূস সরকারের উপদেষ্টা পরিষদে যারা ছিলেন বা তার বিশেষ সহকারী হিসেবে যারা কাজ করছিলেন তাদের অনেকের বিরুদ্ধেই হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। এর মধ্যে খোদ ডক্টর ইউনূসের বিরুদ্ধেও এই ধরনের অভিযোগ উঠেছে। তিনি যে সব সুযোগ সুবিধা নিয়েছেন, তার গ্রামীণ ব্যাংকের 666 কোটি টাকা কর মওকুফ করা থেকে শুরু করে তিনি বিভিন্ন ধরনের লাইসেন্স তার যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে সেইগুলোকে দিয়েছেন, আদম ব্যবসা থেকে শুরু করে হসপিটাল ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু। তো তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার দাবি বিএনপির প্রতি আরও বেশ কয়েকদিন আগে থেকেই সাধারণ মানুষের পক্ষ থেকে উঠেছে এবং তাদের কেউ যেন, অভিযুক্তদের কেউ যাতে বিদেশে পালিয়ে যেতে না পারে সেই দাবিও উঠেছিল
তারেক রহমানের প্রতি। এখন ডক্টর খলিলুর রহমানকে উপদেষ্টা পররাষ্ট্রমন্ত্রী করার মধ্য দিয়ে গণমানুষের সেই দাবি স্বাভাবিকভাবেই চুপসে এলো এবং অনেকের সন্দেহ যে তারেক রহমান যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, বিএনপি যে ঠান্ডা মাথায় ধৈর্যের পরিচয় দিয়ে নির্বাচন পর্যন্ত আনতে বাধ্য করেছে ডক্টর ইউনূসকে এবং তাদের ল্যান্ডস্লাইড বিজয় অর্জন করেছে নানান কৌশলের মধ্য দিয়ে, পরবর্তী সরকার গঠনের জায়গাতেও অনেক ধরনের বাধা বা ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছিল, সেই সব কাটিয়ে আজকে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, বিএনপি সরকার গঠন করেছে। কিন্তু এক খলিল সাহেবকে নিয়ে মানুষের মধ্যে যে সন্দেহগুলো এখন তৈরি হচ্ছে, যেই উপদেষ্টারা, সাবেক উপদেষ্টারা বা তার মানে ডক্টর ইউনূসের সাবেক বিশেষ সহকারীরা তো বহাল তবিয়তে থাকবেনই, বিদেশে চলে যেতে পারেন, দেশের মধ্যেও বহাল তবিয়তে থাকতে পারেন। এবং অনেকের প্রশ্ন যে কেন এটি তারেক রহমান করলেন, যদিও এর মধ্যে আমরা দেখেছি ওই যে ঠান্ডা মাথার কথা বলছিলাম, এক ধরনের ষড়যন্ত্র তো ছিল যে নির্বাচিত জনপ্রতিনিধিরা জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে একই সাথে আরও একটি শপথ নিতে হবে ডক্টর আলী রিয়াজদের বক্তব্য অনুযায়ী, যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নিতে হবে। বিএনপি শেষ মুহূর্তে এসে সেটিও করেনি, চমৎকার কাজ করেছে, তার জন্য বিএনপি আমরা সাধুবাদ জানাই, স্বাগত জানাই যে সেই ষড়যন্ত্রের জালটি ছিন্ন করতে পেরেছেন তারেক রহমান। কিন্তু আমার মনে হয় বিএনপি বা তারেক রহমান এখনো পর্যন্ত রাহুমুক্ত হতে পারেনি। ডিপ স্টেটের খেলা এখনও চলছে, যুক্তরাষ্ট্রের নানান ধরনের প্রেসক্রিপশন, নানান ধরনের খেলা মানতে তারেক রহমান এখনও পর্যন্ত বাধ্য হচ্ছেন, এটি মানুষের ধারণা। অথবা মানুষ এই প্রশ্নও তো করছে যে তারেক রহমানকে তাহলে বিশেষ কোনো চুক্তির মাধ্যমে ক্ষমতায় এলেন, এটিতে আমরা বিশ্বাস করতে চাই না এত দ্রুত। কিন্তু ডক্টর খলিলুর রহমান যে পরিমাণ বিতর্ক সৃষ্টি করেছেন তাকে নিয়ে মানুষের মধ্যে এ ধরনের সন্দেহ, সংশয়, রহস্য সৃষ্টি হওয়া খুবই স্বাভাবিক। এবং অ্যাডভোকেট ফজলুর রহমান সম্পর্কে আবারও বলতে হয়, মানুষ ধরে নিয়েছিল যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি পেতে যাচ্ছেন, তিনি যখন পেলেন না মানুষের মধ্যে এ ধারণাও সৃষ্টি হয়েছে এর মধ্যে যে এই যে সত্যরোদ্ধ সাহসী মানুষটি অ্যাডভোকেট ফজলুর রহমান, আরও কিছু কিছু মানুষ ডক্টর ইউনূস সরকারের সমালোচনা করে আসছিলেন, আমাদের মতন কিছু বোকা মানুষ শুরু থেকেই, কিন্তু অ্যাডভোকেট ফজলুর রহমান ছিলেন সবচেয়ে উচ্চকিত, তার জীবন নাশের হুমকি দেওয়া হচ্ছিল। ডক্টর খলিলুর রহমানের হিসেব থেকে কি এই প্রশ্ন মানুষ যদি তোলে যে সেখান থেকেই কি ডক্টর অ্যাডভোকেট ফজলুর রহমানও মন্ত্রিত্বের জায়গা থেকে বাদ পড়লেন, এমন হিসাবও মানুষ মেলাতে শুরু করেছে। যাই হোক, ডিপ স্টেটের খেলায় বিএনপি জড়িত ছিল, বিএনপি জড়িত আছে নিশ্চয়ই, আমরা এই ধরনের মন্তব্য এখনই করতে চাই না। এবং সেই জায়গা থেকে আরও একটি প্রশ্ন মানুষ স্বাভাবিকভাবে তুলছে, ডক্টর খলিলের মতন বিতর্কিত ব্যক্তি যদি বিএনপি সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় আসতে পারেন, সেক্ষেত্রে ডক্টর ইউনূসও কি রাষ্ট্রপতি হতে যাচ্ছেন? এটি মানুষের পারসেপশন, মানুষের মনের প্রশ্ন। যদি সেটি হয়ে থাকে দৈবক্রমে অথবা কোনো হিসেবের জায়গা থেকে, আমার মনে হয় বিএনপি ভয়াবহ বিপদের মুখে পড়বে, নিঃসন্দেহে, নিশ্চিতভাবে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।